ইটস অ্যান ওয়েলকাম এক্সারসাইজ। এটা খুবই ভালো উদ্যোগ এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের অভ্যর্থনের পরে। আমি আসলে মানে শিরোনাম ধরে কিছু প্রশ্ন তুলে প্রাইমারি কিছু আলাপ করবো। প্রথম কথা হচ্ছে যে মানে আমরা আজকে যে আয়োজন করছি, যেভাবে করছি, তো মানে ধরা হচ্ছে ডিজাইনিং এ নিউ কনস্টিটিউশন। তো এই কনস্টিটিউশন, নতুন কনস্টিটিউশন ডিজাইন করার আসলে প্রক্রিয়া কি, তারপর হচ্ছে আবার হচ্ছে যে ধরেন হচ্ছে যে এই প্রক্রিয়া করতে গেলে রোল অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি, মানে ধরেন হচ্ছে আগে কি এরকম প্রস্তাব তৈরি হয়, নাকি ধরেন হচ্ছে যে আগে আসলে এই ডিজাইনের একটা প্রক্রিয়া তৈরি করতে হয়। মানে আমরা যে প্রস্তাবগুলো তুলছি এই প্রস্তাবগুলো কি অলরেডি বাতাসে নেই, মানে এই প্রস্তাবগুলো কি কোনো কোনো ফর্মে নেই, নাকি এই প্রস্তাবগুলোর ব্যাপারে আমাদের স্টেক হোল্ডার আছে তাদের মধ্যে যে আলাপ আলোচনার সূত্র, এটা কিভাবে তৈরি করা যাবে, অথবা আমরা এটা কিভাবে আসলে তৈরি করতে পারবো। তো আমি যদি প্রথমে আমি প্রশ্নটা যদি তুলতে চাই, কেন বাংলায় নয়? এই আলাপ বাংলায় নয় কেন? 1972 সালের সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার বড় একটা যে বিতর্কগুলো হয়, এই বিতর্কগুলোর বড় একটা বিতর্ক হচ্ছে যে মূল ড্রাফট বাংলায় তৈরি হয়েছে নাকি ইংরেজিতে তৈরি হয়েছে। আমরা যে এপিস্টেমিক ভায়োলেন্সের কথা বলছি, আমি সালের কথা সূত্র ধরে বলতেছি, এই যে ভাষার মধ্যে কি ভায়োলেন্স, আমরা যে মানে নতুন ভাষার কথা বলছি, আমরা যে এই যে আমাদের যে চিন্তা এবং কলোনিয়াল লিগাসি, হ্যাংওভার, এগুলোর যে আক্রমণ, এই আক্রমণ কি আসলে ভাষার থ্রুতে আসে না, মানে এবং মিডিয়াম অফ, মানে আমি যদি মানে মিডিয়াম অফ মানে কমিউনিকেশন ধরি, এর মধ্যে কি নাই? এর মধ্যে আমাদের সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার যদি আমরা ঐতিহাসিক বিবর্তন ধরি, আসলে তো মানে তাইলে এই ডিজাইনটাও, মানে আমরা যেভাবে আলাপ করছি এই ডিজাইনটাও আসলে আমাদের যে সমস্যাগুলো, ঐতিহাসিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে মুক্ত নয়। আচ্ছা, তারপরে আমরা বলতেছি যে পলিটিক্যাল মানে রিয়ালিটিস থেকে আমরা কিছু জিনিসপত্র তুলে আনছি, আর একটা যে ইন্টেলেকচুয়াল যে প্রপোজিশন, এটা না, এই দুটোকে আমরা আলাদা করি কিভাবে? আমরা কি আসলে আলাদা করতে পারি কিনা? কোন একটা ইন্টেলেকচুয়াল প্রপোজিশন কি আর আসলে কি এটা পলিটিক্যাল রিয়ালিটিস অথবা মানে ওই সোসাইটাল কনটেক্সট, এই কনটেক্সটের বাইরে হয় কিনা, হইলে সেটা তো আসলে আলোচনার যোগ্য কিনা, সেটা একটা প্রশ্ন। এখন আমরা যদি ধরি হচ্ছে নতুন সংবিধান আমরা বানাবো, কেন বানাবো আর কেন বানাবো না, এই বিতর্কগুলো আমাদের করা, তো প্রথমত এই জিনিসগুলো খুব পরিষ্কার করা দরকার যে আমরা নতুন একটা রিপাবলিক, একটা হচ্ছে পলিটিক্যালি আমরা চাই, মাঠে আওয়াজ আছে, এটা চাই, আরেকটা হচ্ছে আমি যখন সংবিধান বানাবো, ইট ইজ মানে অ্যাবাউট, প্রথম যখন আমি প্রস্তাব করবো এটা একটা থিওরিটিক্যাল প্রস্তাব, তার মানে হচ্ছে কনস্টিটিউশন মেকিং এর একটা টেকনিক্যাল থিওরিটিক্যাল একটা জায়গা আছে, সেই জায়গা আমাকে আলাপটা নিতে হবে যে প্রথমত হচ্ছে এরকম একটা কনস্টিটিউশন মেকিং আসলে কি কি প্রক্রিয়ায় হয়, এটা ইনহেরেন্ট কি কি দুর্বলতাগুলো আমরা চিহ্নিত করতে পারি এবং কি কি সফলতার কারণে এবং এটা কি কি প্রাসঙ্গিকতা তৈরি হইতে পারে। প্রথম কথা হচ্ছে যে আমরা সংবিধান, ধর হচ্ছে নতুন সংবিধান যদি আমরা বানাতে চাই, এটার উপযোগিতা কি কি, কেন আমরা করব? আমি খুব সংক্ষেপে যদি বলি, নতুন সংবিধান আমি যদি আলাপগুলো করলে, পয়েন্টগুলো বললে আমরা 72 সংবিধান প্রণয়ন প্রক্রিয়া, আমাদের হিস্ট্রিক্যাল প্রক্রিয়াগুলো আমরা কানেকশন করতে পারবো। গৃহীত সংবিধান যদি আমরা একটা কনস্টিটিউশন মেক করি, নতুন একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করি, অথবা একটা পার্টিসিপেটরি মেথডে যাই, তাইলে নতুন সংবিধান বানাতে হলে বানাইলে এবং বানানোর প্রক্রিয়ায় বৃহত্তর জনগণ অংশগ্রহণ করলে একটা বৃহত্তর বৈধতা তৈরি হয়। দুই, এটার একটা এডুকেটিভ একটা কি বলে দিক আছে, এটা আমাদের এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণকে, নাগরিক বোধ তৈরি করা, নাগরিক কর্তৃত্ব তৈরি করা, এটাতে ভূমিকা রাখে। এটা এই যে বিতর্ক আলোচনা অংশগ্রহণের মাধ্যমে এক ধরনের যৌথ রাজনৈতিক সত্তা, আমরা এখানে এক ধরনের রিকনসিলিয়েশনের কথা বলতেছি, আমরা এখানে ডাইভার্সিটির কথা বলছি, এগুলো তৈরি হয়। মানে কনস্টিটিউশন মেকিং ইটসেলফ, দ্য প্রসেস ইটসেলফ ইজ আ জার্নি, এটাই আসলে সংবিধান প্রণয়ন প্রক্রিয়া। এবং এমনকি এই সংবিধান কিভাবে তৈরি হবে, এটা তার কন্টেন্টকে বহুদূর এটাকে মানে কি বলে ইনফর্ম করে এবং বহুদূর গাইড করে, এবং এটা বাস্তবায়িত হবে কিনা আমরা যদি সারা পৃথিবীর অন্তত গত 3 দশকের কম্পারেটিভ আলোচনা করে, তাইলে দেখা যাবে যে এই প্রসেসটা কি হচ্ছে, এটা মানে কি বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং এটা এক ধরনের কমন ভিশন তৈরি করতে পারে, এটা এক ধরনের গণতান্ত্রিক মানে, এবং আমরা এগুলোতে দেখি প্রসেসটা যদি ঠিক মতো হয় তাহলে এক ধরনের মোর বেটার একটা ডেমোক্রেসির দিকে আমাদেরকে নিয়ে যায়। এবং আমাদের প্রেক্ষাপটে আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলছি, একটা সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার মাধ্যমে যদি পার্টিসিপেটরি একটা প্রক্রিয়া হয়, এই প্রক্রিয়ায় আসলে
যেটা দেখা যায় এক ধরনের নতুন এক ধরনের রিজেনারেটেড পলিটিক্যাল সোসাইটি এটা তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়, যেটা আমরা 1972 সালে পাইনি বিকজ অফ দ্য প্রসেস, যেটা আমরা 1947 পাইনি। আপনারা দেখেন 1947 পরে নতুন রাষ্ট্র পাইছি, কাঠামো পাইছি, কিন্তু আমরা এক দলের মধ্যে প্রথমে পরবর্তী 24 বছর বাস করছি। আমরা 1971 সাল করছি, মুক্তিযুদ্ধ করছি, আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায়, সবচেয়ে বড় কনস্টিটিউয়েন্ট মোমেন্ট, যে সময় নিজেরা নিজেদের তৈরি করা যায়, জাতীয় শিশু তৈরি করা যায়। তারপর আমরা এক দলের কবলে পড়ছি, গত 50 বছর এক দলীয় পলিটিক্যাল ইডিওলজিক্যাল হিজিবনের মধ্যে বাস করছি। এবং এটা পসিবল হয়েছে বিকজ অফ দ্য মানে কি বলে এটাকে ল্যাপস ইন দ্য প্রসেস। এবং কি হয় মানে এটাতে একটা বড় প্রক্রিয়া তৈরি হয়। আমি একটা কথা বলতে পারি যে এক ধরনের কি বলে ডিস্ট্রাস্টিং ধরেন ডেমোক্রেটস একজনের একটা থিওরি ধরেন মোলার দিচ্ছেন, যে ওখানে উনি বলতেছেন যে এটা একটা নতুন একটা রাজনৈতিক দল, রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে পারে, একটা গ্রুপ তৈরি করতে পারে যখন নিজেই প্রক্রিয়া অংশগ্রহণ করার কারণে পরবর্তীতে সে সবসময় এটা চেক করার জন্য এক ধরনের ভ্যানগার্ড, একটা নতুন একটা দেশ। আমরা আমাদের এখানে এই নতুন যে ফোর্সকে দেখতে পারি, এটা যদি আমরা সংবিধান প্রণয়ন প্রক্রিয়ায়, আসলে জাতি গঠন প্রণয়ন প্রক্রিয়ায় যদি আমরা এটা ম্যাস কমিউনিকেশনের মধ্যে না যেতে পারি, তাইলে এই ফোর্সটা আসলে স্টেবল হয় না এবং সেই পুরো প্রক্রিয়াকে, রাষ্ট্র গঠন প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়াকে গাইড করতে পারে না। একটা প্রশ্ন আমার আছে, যেহেতু আপনি কনস্টিটিউশনাল হিস্ট্রি রিসার্চার, আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তরটা আছে, প্রসেসের ব্যাপারটা কি? আপনি যে কথাটা বলে শুরু করেছিলেন যে আমরা কেন নতুন কনস্টিটিউশন তৈরি করব, হিস্টোরিক্যালি আপনি যদি আমাদের একটু খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে যে একটা আইডিয়া দেন যে কি কারণে, কি ঘটনা ঘটলে একটা রাষ্ট্র ঐতিহাসিকভাবে চিন্তা করতে পারে যে হ্যাঁ ঠিক আছে, আগে কনস্টিটিউশনটা চেঞ্জ করে আমাদের নতুন কনস্টিটিউশন তৈরি করা দরকার, এই জায়গাটা যদি একটু আমাদের। আচ্ছা, প্রধানত বলি মানে নতুন কনস্টিটিউশন প্রশ্নের নতুন কনস্টিটিউশন প্রশ্ন তখনই তৈরি হয় একটা জাতি, আমি একটু বললাম কনস্টিটিউয়েন্ট মুভমেন্টে আমরা আসি। কনস্টিটিউয়েন্ট মুভমেন্ট কি? কনস্টিটিউয়েন্ট মুভমেন্ট হচ্ছে একটা জনযুদ্ধের মাধ্যমে আমরা বিশাল পট পরিবর্তনের মাধ্যমে আসতে পারি। আমরা দীর্ঘ অথরিটিয়ান রুল, এই রুলের পরে আমরা নতুন কনস্টিটিউশনের প্রশ্ন আসতে পারে। যুদ্ধকালীন পরিস্থিতি, যুদ্ধের পরে নতুন করে জাতি গঠন, ন্যাশন রিবিল্ডিং এই সময় তৈরি হতে পারে। এবং আমাদের এখানে যেটা হয়েছে, আমাদের আসলে সংবিধান প্রণয়ন প্রক্রিয়া সবসময় একটা মেয়াদ কি বলে এলিট পলিটিক্যাল বার্গেন প্রসেস ছিল, এটা কখনো পাবলিক পার্টিসিপেটরি। আমি জাস্ট এই কথা বলে এই পর্বের আলাপ শেষ করবো যে পার্টিসিপেশনের আব্রাক সাতি নামে একজন, উনি প্রায় কি বলে এটাকে কম্পারেটিভ আলোচনা করেন যে কনস্টিটিউশন মেকিং প্রসেস কিভাবে কাজ করে, এটা কিভাবে গণতন্ত্রকে বৈধ করতে পারে, এনহান্স করতে পারে। তো উনি বলতেছেন যে আসলে অন্তত 3টা বা 4টা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর থাকে এই কোন একটা কনস্টিটিউশন মেকিং প্রসেস। কনস্টিটিউশন যখন আমরা বানাই, এটা দীর্ঘমেয়াদী ফলাফল আনতে পারে, ইতিবাচক ফলাফল আনতে পারে। সেগুলো কি? উনি বলতেছেন যে ইনিশিয়েটর কারা, হু আর দ্য ইনিশিয়েটর, কে ইনিশিয়েট করতেছে, এটাকে জাতিসংঘ ইনিশিয়েট করতেছে, যেটা আমরা অনেকগুলো পোস্ট কলোনিয়াল হিস্ট্রিতে আমরা দেখতে পাই। এটা কি শুধু একটা পলিটিক্যাল গ্রুপ, একটা রুলিং পলিটিক্যাল এলিট তারা ইনিশিয়েট করতেছে? এটাতে কি সিভিল সোসাইটির অংশগ্রহণ আছে? এটাতে কি সবগুলো দলের অংশগ্রহণ আছে? এবং এটাতে কি এর সঙ্গে ছোট ছোট গ্রুপগুলো তাদেরও কোনো না কোনোভাবে পার্টিসিপেশনের সুযোগ আছে কিনা? এটা একটা প্রসেস যে ইনিশিয়েট করতেছে কারা। এরপর হচ্ছে ফর্মস অফ কমিউনিকেশন। আমি ধরুন সংবিধান বানালাম 1972 যেটা হয়েছে, এটা তো হচ্ছে যে বানানোর প্রক্রিয়াটাও অনেক ধরনের ধর হচ্ছে যে এলএফও, মুক্তিযুদ্ধের পরেও আসলে এই জনযুদ্ধের পরেও একই আইন, একই কাঠামো দিয়ে নতুন দেশ বানানো। তারপর হচ্ছে 72-এর ওখানে যে গণপরিষদের সদস্যদের তারা যদি তাদের সদস্যপদ বাতিল করার আইন, এগুলোর বাইরেও কমিউনিকেশন কি ধরনের ওয়ান ওয়ে কমিউনিকেশন হতে পারে। আমি ইনক্লুশনের ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে যে আমি শুধু বললাম যে বাবা আমি তোমার জন্য এই সংবিধান বানাচ্ছি এবং তোমার এটার ইমপ্লিকেশন এই, এটা একটা হইতে পারে। আরেকটা হইতে পারে যে আমরা দুই পক্ষের কি বলে এটাকে দুই পক্ষের টু ওয়ে করতে পারি। আরেকটা হইতে পারে টু ওয়ে আরো ইফেক্টিভলি আমরা ইন্টিগ্রেটেড প্রসেসের মধ্যে যাইতে পারি, এগুলো হইতে পারে। এবং এরপরে কি ইনক্লুশন, এবং ফাইনালি হচ্ছে ফাইনাল অথরিটি। অধিকাংশ ক্ষেত্রে সারা পৃথিবীতে আপনি দেখবেন যে কনস্টিটিউশন মেকিং প্রসেস নিয়ে নতুন সংবিধান কেন করা যাবে না, এই ক্ষেত্রে প্রধান যে যুক্তি দেওয়া হয় ইনস্টেবিলিটি তৈরি হয় এবং এটা শেষ পর্যন্ত সফল হয়। এটার একটা প্রধান কারণ হচ্ছে যে আমরা আসলে পার্টিসিপেশনের কনস্টিটিউশন মেকিং প্রসেসের অনেকগুলো যে স্টেপ থাকে, এই স্টেপগুলো আমরা বিচার করি না। ধরেন হচ্ছে যে আপনি প্রাইমারিলি কনস্টিটিউশন মেকিং প্রসেসে এক ধরনের পার্টিসিপেশনের মধ্যে গেলেন, কিন্তু কনস্টিটিউশন ফাইনালি যখন রেটিফিকেশন হবে তখন আপনি রেফারেন্ডামের মধ্যে গেছেন কিনা, আপনি পার্টিসিপেশনের মধ্যে গেছেন কিনা, ফাইনাল সে
মানে হু ইজ দ্য ফাইনাল অথরিটি, এইটা কিন্তু আপনি যদি দেখেন এই 3-4টা ক্যাটাগরিতে আমরা যদি দেখি 1972 সালে আমাদের হিস্ট্রিক্যালি আমরা যদি 47 এবং আমাদের এরপরে 69, 90 এই বড় বড় মোমেন্ট গুলো দেখি, এই মোমেন্টে আমরা দেখবো যে এই প্রসেস গুলোতে আসলে আমরা হইতে পারে ফলস এক ধরনের পার্টিসিপেশনে গেছি, অথবা সিম্বলিক পার্টিসিপেশনে গেছি, বড় জোর লিমিটেড পার্টিসিপেশনে গেছি। আমাদের সাংবিধানিক এই সংবিধান প্রণয়ন প্রক্রিয়া এখন পর্যন্ত কখনোই পাবলিক জন অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় যায় নাই। আমার কাছে মনে হয় আমাদের ডিজাইন করার আগে সবার আগে মানে এই যে ইটসেলফ এই জার্নিটা আমরা কিভাবে তৈরি করবো সেটা আমাদের এই প্রসেসগুলো কন্টেন্ট কি হবে এটা একটা ভালো উত্তর দিতে পারবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমার মনে হয়